আমাকে এখনো ধমক দিচ্ছেন? না আপনি তাইলে সিরিয়াস ইস্যুগুলোকে কিভাবে ছোট করে আর্গুমেন্ট ক্রিয়েট করা হয়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো খুবই একজন উইটি পারসন, উনি সবাইকে মক করেন, বিরোধী দলের সবার সব কথাকে উনি মক করেন, কিন্তু উনার যেই কাজ, উনার সেই কাজটা বাদ দিয়ে উনি সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে উনি এই যে এতগুলো মানুষের যেই রায়, সেই রায়কে উপেক্ষা করে এই জিনিসটাকে উনি একটা মকারিতে পরিণত করেছে। উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে নির্বাচনের আগে শুধুমাত্র যাতে নির্বাচন বিলম্বিত না হয় এই জন্য নাকি ঐক্যমত্য কমিশনে যা বলেছে তা মেনে নিয়েছে, উইচ ইজ ভেরি ভেরি হার্ট ব্রেকিং একটা কথা। কেন? কারণ ঐকমত্য কমিশনে এতগুলো যে সংস্কার আলোচনা, এই আলোচনা কি আমাদের জন্য কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য? বরং রাজনৈতিক দলগুলো যত ক্ষমতা কাঠামোতে গিয়ে জনগণকে আর ঠকাতে না পারে, প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই জন্য এই সংস্কারগুলো প্রস্তাবিত হয়েছিল। আজকে দেখেন পুলিশ সংস্কার নিয়ে যে আমরা কথা বলেছি, পুলিশ সংস্কারটা যদি ঠিকমতো হইতো তাহলে কি হইতো? পুলিশের যেই মনোবল ভেঙে গিয়েছে, কেন? কারণ পুলিশকে আপনারা যত রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা তাদেরকে আজ্ঞাবহ তাদের গোলাম হিসেবে ব্যবহার করে, জনগণের শত্রু বানিয়ে ফেলেছে পুলিশকে। পুলিশ যখন সরকারের হুকুমে জনগণের বিপক্ষে দাঁড়ায় তখন সেই পুলিশকে মানুষ আর বিশ্বাস করতে পারে না। পুলিশ যখন জনগণের বিপক্ষে দাঁড়ায় বা জনগণের নিরাপত্তার জন্য কাজ করতে পারে না তখন সেই পুলিশকে আর মানুষ ভরসা করতে পারে না। সেই জায়গাটায় আপনি কিন্তু আবার ফিরে গিয়েছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেই বক্তব্যটা দিয়েছেন যে পুলিশ সক্ষমতায় ফিরে এসেছে, উনি কথা বলবেই, কারণ পুলিশ ওনার কন্ট্রোলে চলে আসছে। কিরকম কন্ট্রোলে চলে আসছে? উদাহরণ না দিলে তো বলবেন যে কি অযথা অ্যাকিউজ করছি, বিরোধিতার জন্য বিরোধিতা করছি। বিরোধিতা করার জন্য বিরোধিতা করছি না, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে চাই যাতে পরিস্থিতির মোকাবেলায় রাষ্ট্র সচেতন হয়, রাষ্ট্রের দায়িত্বশীলরা সচেতন হয়। দেখেন নিউ মার্কেটে দিন দুপুরে গুলি করে টিটন নামের যে ভদ্রলোক তাকে হত্যা করা হলো। আজ অবধি হ্যাঁ উনি সন্ত্রাসী, কিন্তু উনিও তো একজন মানুষ। উনাকে দিনে দুপুরে আপনি আইনের আওতায় এনে সন্ত্রাসীর বিচার করেন, আপনি দিন দুপুরে এরকম উনাকে মারলে ওই গুলিটা তো মিসফায়ার হয়ে আমার ভাইয়ের গায়েও লাগতে পারতো, আমার গায়েও লাগতে পারতো, তাই না? তো উনার যে হত্যাকাণ্ড দিনে দুপুরে খোলা চোখে মানুষের মাঝখানে হয়েছে সেটার তদন্তের কোনো অগ্রগতি নাই। ওই যে হাদি হত্যার বিচারের যেমন কোনো অগ্রগতি নাই, ঠিক একইভাবে আপনি দেখেন পুলিশ নাকি নিজের কাজ করতে পারছে। থানার ভিতরে সাংবাদিকের উপরে আক্রমণ করা হয় কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না। খুদ এপ্রিল মাসে, শুধু এপ্রিল মাসের ঘটনা বলি, ৭৫ জন সাংবাদিক নানান জায়গায় আক্রমণের শিকার হয়েছে সারা বাংলাদেশে। আমি একদম আপনাকে একেবারে অ্যাকুরেট নাম্বার, যেটা পত্রিকা এসেছে, নাম্বার বলতে পারবো যে বাংলাদেশে এই মুহূর্তে এই শুধু এপ্রিল মাসে কতগুলো মবের ঘটনা হয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলে মব নাকি নাই হয়ে গেছে। আচ্ছা আমি প্রিয় আলোচককে ইন্টারফেয়ার করতে চাই। এপ্রিলে গণপিটুনি ও মবের ঘটনা, আমি শেষ করিনি, আপনি নোট নেন। এপ্রিলে গণপিটুনি, উনি একটি দিয়ে বলেই যাচ্ছে, নোট করে রাখেন, আমি সময় দিব আপনাকে। এপ্রিলে গণপিটুনি ও মবের ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এটার মাধ্যমে আপনি দেখেন কুষ্টিয়ায় আমরা দেখেছি কি মবের ঘটনায় ওই যে একজন বাউল মারা গেলেন, একজন যাকে মারা হলো কুষ্টিয়ায়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় যাদেরকে দেখা গেল সেখানে সমস্ত বিএনপি পন্থী নেতাকর্মীদের দেখা গেল। আপনি আইন শৃঙ্খলা কন্ট্রোল করবেন কিভাবে? আপনি দেখেন, আপনি নারায়ণগঞ্জে ইয়াবা সহ এক ছেলেকে আটক করা হয়েছে, তার বাবা ইউনিয়ন সভাপতি, সেইখানে এক চরম মবের সৃষ্টি হয়ে গেল, তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য চরম মবের সৃষ্টি হলো। ভাই পুলিশেরও তো জানের ভয় আছে, পুলিশ করবে কি? তারপরে এখন আমি আপনাকে একটু করে থামাই, সেটা হচ্ছে যে যেসব ঘটনাগুলো ঘটছে কিন্তু সেখানে যারা আসামি তাদেরকে তো ধরছে সরকার, আর কি করার আছে? পুলিশ তো গ্রেফতার করে নিয়ে আসছে। এই যে সাংবাদিকের উপরে আক্রমণ হলো খোদ থানার ভিতরে, এই যে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের যে ঘটনা হলো, হ্যাঁ এইটা তো সারা বাংলাদেশের চিত্র। আমি তো একটা একটা করে বলেই যাচ্ছি, শেষ করতে পারছি না, তো আরো বলতে বলতে শেষ হবে না। বিচারহীনতা সংস্কৃতি দেখেন, কিছু হলেই আপনি বলবেন বটবাহিনী এগুলো করে, বটবাহিনী এগুলো করে। আপনি জানেন আমার ইনবক্স খুললে আমার সরকার দলীয় ভাইরা লজ্জা পাবেন। আমি একজন নারী, আমি যদি যেখানে কথা বলছি না, আমার ভাই হয়তো ভদ্রলোক মানুষ, কিন্তু উনার মতো অনেক ভদ্রলোক আছেন যাদের সাথে হয়তো ২৪ ঘন্টাও হয় নাই কথা বলে এসেছি। উনারা যখন সরকারের এই সব বিষয়গুলো নিয়ে আলাপ করি, কেন বলি জানেন? সরকারের এটা তো ব্যক্তিগত দোষ না, কন্ট্রোল করতে না পারার ব্যর্থতা।
সেই জায়গাটা তারা কাজ করুক, সেইটার জন্য বলি। অথচ তারা উত্তর দিতে না পারে, ব্যক্তি আক্রমণ করে, নোংরাভাবে কথা বলে। তাদের যেই নেতাকর্মীরা আছে তারা নানানভাবে হুমকি ধমকি দিয়ে হত্যা করার চেষ্টা করে এবং নানানভাবে অপদস্থ করে, নানানভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। আমরা নারীরা সামাজিক নিরাপত্তার জায়গাটা আমাদের কোথায়? পুলিশের প্রতি আস্থা নেই আপনি বলতে যাচ্ছেন? পুলিশ সংস্কার হয় নাই তো। পুলিশের প্রতি আস্থা, পুলিশ সংস্কার যদি হইতো তাহলে পুলিশ স্বাধীনভাবে নিজের দায়িত্বটা পালন করতে পারতো। সংস্কার না হওয়ার কারণে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করতে হতো না। একটু যেতে চাই, যদি বলে টিটু ভাই যদি বলেন, আপনি বলতে চেয়েছিলেন, যদি নোট করে রেখেছেন কিনা আমি জানি না, ওনার যে বক্তব্য তিনি বলছেন পুলিশের মধ্যে এখনো মানুষের যে আস্থা অর্জনের কথা বলা হচ্ছে সেটা হয়নি। ওনার এক কথাই সেটা যে অনেকগুলো ঘটনা ঘটেছে, পুলিশের সামনে মপ হয়েছে, অনেকগুলো হয়েছে, কিন্তু পুলিশ করতে পারেনি বিভিন্ন কারণে। আপনি উত্তরটা যদি আপনি দিতেন। পুলিশ, আপনার পুলিশের যে মনোবল নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, পুলিশের যে নৈতিক মান ধ্বংস হয়েছে, এটা কিন্তু একদিনে ঘটে নাই। এটা একটা দীর্ঘ স্বৈর শাসন, এবং স্বৈর শাসনের পরিবর্তে আপু আমার সহ আলোচক আজকে যে রাজনৈতিক দলের যে তরুণদের সংগঠনের নেত্রী হিসাবে আমরা কথা বলছি, এই পরিবর্তনের পরে তারা কি করেছে? তারাও পুলিশকে, তারাও রাষ্ট্রকে, বিচার ব্যবস্থাকে তাদের মতো প্রভাবিত করার চেষ্টা করেছে। এবং এই যে দীর্ঘ সময় একটা সংগঠনকে আপনি নৈতিকভাবে ধ্বংস করবেন, আপনি তাদেরকে অপরাধের সাথে জড়িয়ে ফেলবেন, আপনি তারপরে আশা করবেন যে একটা সরকার এখন রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে, এখনো 90 দিনও হয়নি, সে সরকার এই 90 দিনের মধ্যে আপনার দীর্ঘ 2 যুগে আপনি যে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করেছেন সেই প্রতিষ্ঠানটিকে একদম ঠিক একদম সহি শুদ্ধ জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে, এই আশাটা যে কোনো একজন নির্বোধ করবে না এবং করা উচিত না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপা যে কথাটা বলেছে যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, আপনি পুলিশ কোথায় জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে এরকম কিছু ঘটনার উদাহরণ দিলে আমি খুশি হতাম। আপনি মবের কথা বলছেন, আপনি মবের কথা বলছেন যে না না না, পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু এই সাম্প্রতিক সময় পুলিশ কি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে? আপনি সালাউদ্দিন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদাহরণ টেনে বলেছেন যে উনি পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। এই কথাটি সর্বৈব অযৌক্তিক এবং আপনার এই বক্তব্যটি প্রত্যাখ্যান করা উচিত। পুলিশ এখনো এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে, এই সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে পুলিশ কোথায় জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে? এই ধরনের কোনো একটি উদাহরণ আপনি দিতে পারবেন? শাহবাগের একটা एग्जांपल উনি দিয়েছেন, শাহবাগে একটা एग्जांपल দিয়েছে, সেটা কোথায় কিভাবে পুলিশ শাহবাগের एग्जांपल কিন্তু উনি দেননি, সেটা আপনি স্মরণ করিয়ে দিয়েছেন। আচ্ছা আমি আপনাকে এক শব্দে আমি শেষ করেন, আমি আপনার কথাটা অ্যাড করি। এই যে মবের যে সরকারের আজ্ঞাবহ হওয়ার কারণে জনগণকে সার্ভ করতে পারছে না, যে থানা থেকে আসামিদেরকে ছাড়িয়ে নেওয়া যায়, এই সংস্কৃতি সর্বশেষ আপনারা যে সরকারের অংশীদার ছিলেন, আপনারা যে সরকারে প্রত্যক্ষভাবে কাজ করেছেন, আপনাদের সময় সবচেয়ে বেশি সংগঠিত হয়েছে এবং এই সংস্কৃতিটি আপনারা প্রতিষ্ঠিত করেছেন। এবং সেই কারণেই অনেক ক্ষেত্রে মানুষ বিশ্বাস করে থানায় এবং পুলিশের সাথে মব করলে আসামিদেরকে বা অপরাধীদেরকে ছাড়িয়ে নেওয়া যায়। কিন্তু আপনি বলেন যে মব সৃষ্টি করে একজন অপরাধীকেও কি ছাড়িয়ে নেওয়া গেছে? বা কোনো জায়গায় কি কোনো অপরাধীকে মব তৈরি করা বা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের বা কোনো পর্যায়ের নেতার আত্মীয় হওয়ার কারণে তাকে কি ছাড় দেওয়া হয়েছে? ছাড় দেওয়া হয়নি। আপনি মাত্র 3 মাসের একটি সরকারকে যেভাবে ঢালাওভাবে সমালোচনা করছেন, এটা এক ধরনের রাজনৈতিক অপসংস্কৃতি, যেটা আগের সরকার করত। সব কিছুর জন্যই পূর্ববর্তী সরকার দায়ী, আপনারা সব কিছুর জন্য এখন বর্তমান সরকারকে দায়ী করছেন। এটা আমাদের রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তন চেয়েছিলাম, আমাদের যে রাজনীতি, বাংলাদেশ নিয়ে আমাদের যে উচ্চাশা, যে আকাঙ্ক্ষা এই দেশ নিয়ে, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী রাজনীতি আমি আশা করব আমি আপনার মাধ্যমে এই তরুণদেরকে, যদি আপনারা, যদিও তরুণদের দল কিনা, তরুণরা আপনাদের সাথে কতটা অংশে, আপনাদের তরুণদের কত অংশ আপনাদের সাথে আছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তারপরেও আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন, বাস্তবতা উপলব্ধি করুন। অপরাধ সংগঠিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। এখন আপনি বলেন যে বিএনপি নেতৃত্বাধীন সরকার মাত্র 2 মাস কিছুদিন সময় অতিক্রম করেছে, এর মধ্যে কি এই সময়ে সংগঠিত কোনো অপরাধের বিচার করা সম্ভব? অবশ্যই সম্ভব না। আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে, আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে, বিচারের প্রক্রিয়া চলছে। কিন্তু পূর্ববর্তী সময়ে বাংলাদেশে একটা দীর্ঘ স্বৈরাচারী শাসনের সময় যেভাবে বিচারহীনতার সংস্কৃতি দেশে চালু হয়েছিল, সেই বিচারহীনতার সংস্কৃতির কারণেই মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে।
এবং আপনি আবার ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন এই দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে, এই দেশে অপরাধের প্রবণতা কমবে এবং অপরাধ কমবে। ইদানিং দেখছি যদি বলি নির্বাচনের পরে এনসিপিতে প্রচুর লোকজন যুক্ত হচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় বিএনপির লোকজনও সেখানে যুক্ত হচ্ছে, অন্যান্য দলেরও যুক্ত হচ্ছে। কিন্তু সম্প্রতি একটি ঘটনা, যেটা পুরান ঢাকায় চকবাজারে যে পাথর দিয়ে মানুষ মারার যে জড়িত আসামি সোহাগ নামে এনসিপিতে যুক্ত হয়েছেন, এরকম একটি ফটোকাট বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং ইসহাক সাদ্দার যিনি, উনিও আপনাদের সাথে যুক্ত হয়েছেন, উনিও সেই হত্যার ঘটনার সাথে জড়িত বা চাঁদার লোভের অংশীদার তিনিও ছিলেন। আপনারা এমন লোকদেরকেও আপনাদের দলে যুক্ত করছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আগে ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিয়ে আসি। ওই ছোটবেলায় একটা গল্প শুনেছিলেন না, যে ওই যে কুমিরের বাচ্চা শিয়ালের কাছে রেখে গিয়েছিল, তো 7টা বাচ্চা মধ্যে 6টা খেয়ে ফেলেছে। কেউ কথা যখনই কুমির তার বাচ্চা খুঁজতে আসে, বারবার করে শিয়াল ওই একটা বাচ্চা দেখায়, আবার বলে ও আবার ওই একটা বাচ্চা দেখায়, এরকম করে 7বার ওই একটা বাচ্চাই বারবার দেখায়। এখন বিএনপির যত নেতা কর্মী অ্যাক্টিভিস্ট আছেন, তাদের যখনই আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলবেন, দেশের সংস্কারের কথা বলবেন, দেশের ভালো কিভাবে তারা করবে এটা নিয়ে কথা বলবেন, তখন তারা ওই কুমিরের এক বাচ্চার মতো বারবার করে এনসিপির ওই একটা ঘটনা, যে হানান মাসুদ থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়েছে, ওটা বলবে। অথচ উনি এখন বললেন যে ইন্টারিমের সময় নাকি মবের ঘটনা। ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিএনপি সরকার ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিএনপির নেতাকর্মীদের দ্বারা সংগঠিত যত অপরাধ, সেই অপরাধের খাতায়, সেই পরীক্ষায় তারা 91.7% মার্কস পেয়ে, ব্যাপক নাম্বার পেয়ে তারা একেবারে মেরিট পেয়েছে। সেটার রিপোর্ট এসেছে টিআইবি রিপোর্টে, আপনারা দেখেন। এটা অনেক আলোচিত ঘটনা যে ইন্টারিম গভর্নমেন্টের 600টার যদি অপরাধের ঘটনা হয়, তার মধ্যে 550টাই বিএনপির নেতাকর্মী দ্বারা সংগঠিত। এখন দুঃখটা হচ্ছে, এখনো তো হচ্ছে। ওই যে উনি বললেন যে থানা থেকে ছাড়িয়ে আনা হচ্ছে না, এই যে নারায়ণগঞ্জের ঘটনাটাই তো বললাম আপনাকে, যে নারায়ণগঞ্জে একজন ইউনিয়ন বিএনপি সভাপতি, ভাই মানে ধরেন আপনার কেন্দ্রীয় কোনো নেতাও না, ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলেকে ইয়াবা সহ পাওয়া গেছে, তাকে ধরা হয়েছে বলে থানায় চরম মব সৃষ্টি করা হয়েছে। এবং এই বিষয়ে যখন সারা দেশে সাড়া পড়ে গেল এবং সেইখানে যারা এই মব সৃষ্টি করেছে তাদেরকে যখন গ্রেফতারের অভিযান চালানো হলো, সেখানে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদেরকে পাওয়া গেল। এই অস্ত্রের মজুদ কোথা থেকে পেল ছাত্রদলের বিএনপির লোকজন? কোথা থেকে পেল বলেন তো? এটার উত্তর আছে? সারা বাংলাদেশে একই ঘটনা কি মানে কি ক্ষমতা বিচার করার জন্য না না, আপনি স্পেসিফিক অ্যানসার করেন। আপনি বিপুল অস্ত্র, এখানে রিপোর্ট কি অস্ত্র পাওয়া গেছে আপনি সংখ্যা বলেন। আপনি স্পেসিফিক এখানে যা যা নিউজে আসছে সেটাই বলছি। না, এখানে কি কেউ কে ছাড় দেওয়া হয়েছে? এখনো ধমক দিচ্ছেন? না না, আপনি ধমক দিচ্ছেন। তাইলে আমি যা বলবো, আমি নিউজে যা দেখেছি, যা এসেছে তাই বলছি। আমি রেশিও দিয়ে বলছি। গঠিত একটা সরকার, যে সরকার আপ্রাণ চেষ্টা করছে দেশকে পুরোপুরি বিপদগামী একটা রাষ্ট্রকে আবার পথে ফিরিয়ে আনার, আপনি সে সরকারের প্রতি অত্যন্ত নির্দয়ভাবে ভিত্তিহীন অভিযোগ করে যাবেন। আর আমি কেন ভিত্তিহীন অভিযোগ করব? জবাব দিব না, না। আমার কথার মাঝখানে আপনি জবাব দিয়ে যদি ঝগড়া করতে চান, তাহলে আমার কিছু করার নাই। না, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না। আমি রিপোর্ট, অনুষ্ঠানটার নাম কিন্তু সংলাপ, আমরা আলোচনা করতে চাই। আপনি দেখেন, আমি আপনাকে রিপোর্ট দেখিয়ে বলছি, আমি কেন বানিয়ে বলবো? আমার কি প্রয়োজন? আমি তো নিউজ রিপোর্টের বেসিসে বলছি যে এই যে এদেরকে আটক করতে গিয়ে এবং বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছে। কি কি অস্ত্র পেয়েছেন? তাহলে এটা আমাকে তো এখন বসে বসে খবর পড়তে হবে, তাই না? ডিটেল খবর পড়তে হবে। আমি তো টক শোতে এসেছি, ওনাদের মনোরঞ্জন করতে আসি নাই তো। দেখেন, এই যে সিরিয়াস ইস্যুগুলোকে কিভাবে ছোট করে আর্গুমেন্ট ক্রিয়েট করা হয়, দরকার নাই তো। আপনার দলে যতজন অপরাধ করেছে, এই অপরাধের বিষয়ে আপনারা যখন জানতে পেরেছেন, আমি তো জানি তারেক রহমান সাহেব সেটার ব্যবস্থা নিয়েছেন। যাদের বিরুদ্ধে অপরাধের ন্যূনতম উনি খোঁজ পেয়েছেন, উনি তাদেরকে বহিষ্কার করেছেন। কিন্তু সমস্যাটা কি জানেন? এই বহিষ্কৃত নেতাকর্মীদেরকেও আবার আশেপাশে এই বিএনপি যারা এলাকার নেতারা আছেন, তাদের বিভিন্ন চাঁদাবাজি, ওই বালুমহল দখল, এই ধরনের যে অভিযোগগুলো আমরা শুনি, সেইখানে এই বহিষ্কার হওয়ার পরও এই নেতাকর্মীদের ওই দলীয় নেতাদের আশেপাশেই পাওয়া যায়। আপনি তো
জানেন, আপনি কিন্তু নিজে আপা, খোঁজ আপা, নেন, সেই কারণে তাহলে বলছিলাম। দুঃখের কথাটা কি জানেন? জি, জি। সমস্যাটা হচ্ছে জনাব তারেক রহমানের মেসেজটা উনি ইদার ক্লিয়ারলি উনার দলের কর্মীদের মাঝখানে স্প্রেড করতে পারছেন না, অথবা উনাদের ভূমিকা এখনো স্ট্রিক্ট না। উনারা উনাদের সমালোচনা করলে উনারা মানুষকে, এমনকি একটা 16 বছরের শিশুকেও সামাজিক মাধ্যমে সমালোচনার জন্য তুলে নেয়, অথচ নিজ দলের কর্মীকে তার দলের আইনগত ব্যবস্থার মানে ধরেন দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা কি নিয়েছে সেইটা আমাদের দেখার বিষয়। কারণ আপনি যখন দলকে কন্ট্রোল করার জন্য ক্লিয়ার মেসেজ দিবেন না, তখন কিন্তু সারা বাংলাদেশে এটা আপনার নেতাকর্মীরা প্রশ্রয় পাবে। আপনি যে ঘটনাটা বললেন, হান্নান মাসুদকে তো আমরা শোকজ করেছি, তার ব্যাপারে ওই সময় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযোগ্য এক্সপ্লেনেশন দিয়ে তারপরে সে সেই দায় থেকে মুক্তি পেয়েছে। আমাদের কথা বলি, সেটা আমি একটা প্রশ্ন যেটা বলেছিলাম যে যেটা পুরান ঢাকায় গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, পুরান বলছি। ঢাকায় যে পাথর দিয়ে মেরেছে হ্যাঁ, তাকে এখন- যুবদল থেকে বহিষ্কার করা এখন হয়েছে। এখন কিন্তু মজার তাকে ব্যাপার আপনারা বলছি, NCP তে নিয়েছেন। জি। যখন এই ঘটনাটা হলো, আমরা যখন সবাই মিলে সারা বাংলাদেশে অভিযোগ করলাম, ধরেন ইসাক সরকার যেই এলাকায় দায়িত্বরত ছিলেন, ওই এলাকায় যেই চাঁদাবাজির ঘটনা নিয়ে যেই অভিযোগটা এসেছে, সেইখানে তখন আমরা যখন অভিযোগ করেছি, তখন সব বিএনপি নেতাকর্মীরা মিলে আমাদের সাথে কিন্তু এই টেবিলেই বসে বলেছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে কোনো চাঁদাবাজির কোনো ইস্যু হয় নাই। এখন যখন ইসাক সরকার যখন এনসিপিতে আসলো, তাও কোন দুঃখে বলেন তো? আজকে ইসাক সরকারের বক্তব্য আপনি শুনেছেন? উনি 17 বছর না, উনি উনার রাজনৈতিক জীবনে উনি বিএনপির জন্য কত ত্যাগ তিতিক্ষা করেছেন তার গল্পের কোনো শেষ নেই। অথচ সেই ভদ্রলোককে আপনারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। ব্যাপারটা কিন্তু এরকম না। তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিলেন কেন? যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে তাকে কেন আপনি আইনের আওতায় তুলে দিলেন না? তার মানে তার অপরাধ যদি থেকে থাকতো তাকে তো আপনি ওরা তো আইনের আওতায় বহিষ্কার তুলে ছাড়া কিছু দিতেন। করতে পারে না, বহিষ্কার আহা, ছাড়া কিছু এইটাই তো করতে আমি বলছি। তার মানে তার অপরাধ প্রমাণিত না, চাইলে তার অপরাধের কোনো অভিযোগ প্রমাণ কিছুই নাই। আপনি একজন নিরপরাধ ব্যক্তিকে তো এলিগেশনের আওতায় আনতে পারেন না। আবার ওই যে প্রোপাগান্ডার কথা বলেন যে কি অমুক নাকি ও কি সোহাগ নাকি আমাদের দলে, কোথায় একটা প্রমাণ দেখান? আমি তো দেখি না এরকম কোনো লোককে আমরা নিয়েছি যার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নাই। এখন এনসিপির বসন্তের ঘটনাটা একটা লাইন বলে শেষ করি। বাংলাদেশের মানুষ যাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তারা যখন খুদ সংসদে দাঁড়িয়ে তারা যখন খুদ বলে যে মানুষ কিচ্ছু বুঝে না, না বুঝে নাকি মানুষ ভোট দিছে, যেই বিএনপির মেইন এজেন্ডা ছিল 31 দফা সংস্কার, সেটা তো জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই তারা সংস্কারের আলাপটা দিয়েছিল। তাদের 1 নাম্বার দফায় উল্লেখ ছিল তারা সংস্কার করবে, সংস্কার পরিষদ করবে। তারা নিজেদের প্রস্তাবনার বিপরীতে গিয়ে তারা সংসদে দাঁড়িয়ে এখন বলে নির্বাচন যাতে পিছিয়ে না যায়, এই জন্য যা বলছে মাইনে নিচ্ছে। তাহলে আপনাকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? আপনার সাথে কিভাবে থাকবে? বাংলাদেশের যারা বাংলাদেশপন্থী যেই জনগণ, তারা তো বাংলাদেশের পক্ষের রাজনীতিটা করবে, তারা তো আপনার দলদাস হয়ে কাজ করবে না। বলছেন এনসিপিতে বসন্ত শুরু আছে।